আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আকাশে আকাশে আক্রমণ করে আর পারছে না দুই রাষ্ট্র। বিশ্লেষকরা জানাচ্ছেন, শত বছর ধরে আকাশে আক্রমণ কৌশল অ্যাপ্লাই করেও আমেরিকা, ইসরায়েল, ইরানের একটা লোমও ছিঁড়তে পারবে না। হ্যাঁ, তাদের নাগরিকরা মারা যাবে, নেতারা হত্যার শিকার হবে, কিন্তু কোনো কালেই ইরানের বিরুদ্ধে বিজয় আর আসবে না। ইতোমধ্যে এটা বুঝে গেছে ওই রাষ্ট্র দুটি। এই যুদ্ধ করতে যে তাদের বিশাল অঙ্কের সামরিক ব্যয়ের চাপ বাড়ছে, ফুরিয়ে আসছে অস্ত্র। ফলে তারা আর দেরি সইতে না পেরে ইরানের স্থল আক্রমণের পরিকল্পনা করছে। পরিকল্পনার অংশ হিসেবে তারা ইতোমধ্যে যা যা করার করছে, যেমন নানাভাবে নানা গোষ্ঠীকে উস্কে দিয়ে তাদেরকে অস্ত্র ও অর্থ এবং প্রয়োজনীয় রসদ ও লজিস্টিক্স দিয়ে সহায়তা করছে, যাতে করে স্থলপথে আক্রমণ করতে অভ্যস্ত গোষ্ঠীর সদস্যদের কাজে লাগিয়েই সহজে ইরানে স্থল হামলা চালানো যায়। কিন্তু এত কিছু করেও কি ইরানের আল্লাহ প্রদত্ত ভূপ্রকৃতির কারণে কোনোভাবেই সেই স্থল হামলা বাস্তবায়ন করা সম্ভব? মূলত কেন্দ্রীয় মালভূমিকে ঘিরে একটি প্রাকৃতিক দুর্গ তৈরি করে, যা আক্রমণকারীদের সংকীর্ণ, উচ্চ ঝুঁকিপূর্ণ এবং সহজে অবরুদ্ধ পথে যেতে বাধ্য করে। তাই ইরানে গ্রাউন্ড আক্রমণ সম্ভব নয়। তার কিছু কারণ এখানে উল্লেখ করা যেতে পারে, যেমন এক, লজিস্টিক্যাল দুঃস্বপ্ন। জাগ্রস পর্বতমালার উপর দিয়ে একটি আধুনিক সাঁজোয়া সেনাবাহিনী স্থানান্তর করতে হলে ঝুঁকিপূর্ণ সংকীর্ণ পথ অতিক্রম করতে হবে। সরবরাহ লাইনগুলি উচ্চ স্থল আবাসন থেকে আক্রমণের জন্য সর্বদা ঝুঁকিপূর্ণ থাকবে। দুই, কৌশলগত গভীরতা। ইরানের আয়তন প্রায় 1.6 মিলিয়ন বর্গ কিলোমিটার, যা এটিকে বিশ্বের 17তম বৃহত্তম দেশ করে তুলেছে। এর বিশাল আকার এবং দুর্গম পাহাড়ি প্রকৃতির কারণে একটি দখলদারিত্বের জন্য যে কোনো আধুনিক সামরিক বাহিনীর সম্ভাব্য মোতায়েনের চেয়ে বেশি সৈন্যের প্রয়োজন হবে। তিন, পাহাড় ভিত্তিক শহর। অনেক দেশের বিপরীতে ইরানের প্রধান জনসংখ্যা কেন্দ্রগুলি তেহরান, ইস্পাহান, সিরাজ পাহাড়ি উপত্যকায় অবস্থিত অথবা পাহাড়ের পাদদেশে নির্মিত। এর ফলে নৃশংস উচ্চতার নগর যুদ্ধের প্রয়োজন হয়, যা আক্রমণকারীর প্রযুক্তিগত সুবিধাগুলিকে অস্বীকার করে। চার, ক্ষেপণাস্ত্র শহর এবং ভূগর্ভস্থ অবকাঠামো। ইরান পাহাড়ের গভীরে ভূগর্ভস্থ টানেলের অর্থাৎ ক্ষেপণাস্ত্র শহরের বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। এই বাংকারগুলি প্রচলিত বিমান হামলা থেকে বাঁচতে এবং মোবাইল ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলিকে লুকিয়ে রাখার জন্য ডিজাইন করা হয়েছে, যা একটি প্রতিরক্ষামূলক গভীরতা তৈরি করে। পাঁচ, দক্ষিণ পশ্চিমে জলাভূমি। দক্ষিণ পশ্চিমে খুজেস্তান প্রদেশে জলাভূমি রয়েছে, যা সহজেই প্লাবিত হতে পারে বা রক্ষা করা যেতে পারে, যা মেসোপটেমিয়ার সমভূমি থেকে যে কোনো অগ্রগতিকে ধীর করে দেয়। অসম যুদ্ধের সুবিধা। ভূখণ্ডটি গেরিলা যুদ্ধের জন্য আদর্শ। প্রচলিত সামরিক বাহিনী আংশিকভাবে পরাজিত হলেও রুক্ষ খণ্ডিত ভূখণ্ড স্থানীয় বাহিনীকে দীর্ঘমেয়াদী বিদ্রোহ শুরু করতে সহজ করে তোলে। এক বিশ্লেষক গবেষণার ভিত্তিতে তার মতামত প্রকাশ করতে যে জানাচ্ছেন, আমার মতে ইরানের শত্রুরা চাইবে না এত সহজে স্থলযুদ্ধে নামতে। তারা চাইবে ক্রমাগত বিমান হামলা করে ইরানকে কাবু করে ফেলতে। কারণ স্থলযুদ্ধের ব্যাপ্তি বিশাল। সামরিক কৌশলগত কারণে বাধ্য হয়ে যদি ইসরায়েলি সেনাবাহিনীর স্থলযুদ্ধের মাধ্যমে ইরানের উপর আঘাত হানার পরিকল্পনা থাকে, তাহলে ইরান হাত গুটিয়ে বসে থাকবে না। তারাও ইসরায়েলি বাহিনীর ওপর পাল্টা আঘাত করবে। শুধু তাই নয়, আমার মনে হয় ইরান গেরিলা যুদ্ধের দিকে চলে যাবে। তবে এতে ইরানের প্রচুর ক্ষয়ক্ষতিও হবে, কারণ ইসরায়েল সামরিক দিক দিয়ে প্রযুক্তিগত উৎকর্ষতা অর্জন করেছে। ইরান তুলনামূলকভাবে এদিক থেকে পিছিয়ে আছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান ও বৈচিত্র্যের কারণে ইরানের সঙ্গে যুদ্ধে টিকে থাকা ইসরায়েলের জন্য কঠিন হবে। ইসরায়েলের তুলনায় ইরান 80 গুণ বড় দেশ। সুতরাং ইসরায়েল স্থল আক্রমণ করলে ইরানের সঙ্গে তাদের পেরে ওঠা সহজ হবে না। ওয়ার স্ট্র্যাটেজি যদি দেখি, তাহলে দেখব যে যুদ্ধে মূলত ইরান একাই লড়াই করছে। চীন, রাশিয়া ও উত্তর কোরিয়ার দেশটির পাশে থাকার কথা থাকলেও তারা সরাসরি এখনো ইরানের পাশে দাঁড়ায়নি। আর তুরস্ক ও মিশর বিবৃতি দিয়ে তাদের দায়িত্ব শেষ করে ফেলেছে বলে মনে হচ্ছে। ইরানের শক্তি হলো তার দেশের জনগণ, যারা জাতীয়তা বোধে উদ্বুদ্ধ। বহিঃশত্রুর আক্রমণ হলে নিজেদের বিভেদ ভুলে ইরানিরা এক হয়। এটা তাদের জাতিগত ঐতিহ্য। বর্তমানে ইরানের সরকারের বিপক্ষে কিছু মানুষ থাকলেও তারা তেমন কিছু করতে পারবে না বলে মনে হচ্ছে। ইরানের জনগণ দেশটিতে বহিঃশত্রুর আক্রমণের ঘোর বিরোধী। ইরানের ওপর ইসরায়েলি ও যুক্তরাষ্ট্রের এই হামলা অযৌক্তিকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে বলে মনে করি। এ কারণে ইরানের জনগণ সর্বাত্মকভাবে প্রতিরোধ চালিয়ে যাবে।
গোলাপের দেশ ইরানের অর্থনীতি প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। বিশ্বের সবচেয়ে বড় গ্যাস ও তেলের মজুতদারদের মধ্যে ইরান অন্যতম। 2021 সালে গ্যাস মজুতের দিক দিয়ে ইরান ছিল দ্বিতীয় আর তেলে তৃতীয় বৃহত্তম। এই বিপুল সম্পদের একাংশের কৌশলগত নিয়ন্ত্রণ ইরানের হাতে। দেশটি ঘেঁষেই রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। এই জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বে ব্যবহৃত তেলের 21% সরবরাহ হয়। ইরান এটা সম্পূর্ণভাবে বন্ধ করে দিলে অনেক দেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ইতোমধ্যে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রাখায় এর খারাপ প্রভাব সারা বিশ্বেই পড়েছে। এই অবস্থায় তখন তারা আমেরিকা ও ইসরায়েলের উপর চাপ প্রয়োগ করতে বাধ্য হবে। হরমুজ প্রণালী হচ্ছে ইরানের দুর্দান্ত ও চূড়ান্ত অস্ত্র। এটি বন্ধ করতে 22 জুন ইরানের পার্লামেন্ট দেশটির সরকারকে অনুমোদন দিয়েছে। ইরান হরমুজ প্রণালীর এই রুট নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়ছে। এর প্রেক্ষিতে বিশ্বব্যাপী অর্থনৈতিক বিপর্যয় ঘটছে, ভবিষ্যতে আরও ঘটবে এবং অস্থিরতা তৈরি হবে। ইরানের পার্শ্ববর্তী বিভিন্ন দেশে আমেরিকার বেজ স্টেশনে 40,000 সৈন্য আছে। ইতোমধ্যে এদের ওপর ইরান হামলা চালিয়েছে। এই লড়াইয়ে ইরান খুব বেশি দেশকে পাশে না পেলেও একাই লড়ছে জীবন দিয়ে। ওই বিশ্লেষক জানিয়েছেন, আমি দীর্ঘদিন ইরানের রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে দেখেছি যে তাদের নিজেদের শক্তিই হলো আসল শক্তি। দৃঢ় মনোবল, সমৃদ্ধ অসংখ্য নেতৃত্ব পাইপলাইনে থাকায় শীর্ষস্থানীয় বেশ কজন সামরিক নেতার মৃত্যুতে ইরানকে নেতৃত্বশূন্য মনে হচ্ছে না। তারা এটার জন্য সবসময় প্রস্তুতি থাকে। দেশটি তার ঐতিহ্যগত রাজনৈতিক অবস্থান ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে এবং আমি মনে করি তারা সফল হবে। এদিকে সাম্প্রতিক খবরে জানা গেছে, মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে যাত্রা করা যুক্তরাষ্ট্রের একটি রণতরী সিঙ্গাপুরের কাছে মালাক্কা প্রণালীতে পৌঁছেছে। যুদ্ধযানটিতে হাজারো মেরিন ও নৌসেনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেরিটাইম ট্র্যাকিং এর বরাতে এ তথ্য জানিয়েছে CNN। এতে বলা হয়, মঙ্গলবার সকালে মার্কিন যুদ্ধজাহাজ USS ট্রিপলি দক্ষিণ চীন সাগরের দক্ষিণ পশ্চিম প্রান্তে সিঙ্গাপুরের কাছাকাছি জলসীমায় শনাক্ত করা হয়। ভারী নৌ চলাচলপূর্ণ এলাকায় নিরাপদ চলাচল নিশ্চিত করতে এ ধরনের জাহাজগুলো মাঝে মাঝে নিজেদের অবস্থান প্রকাশ করে থাকে, যদিও সাধারণত তারা এ ধরনের সংকেত বন্ধ রাখে। জানা গেছে, জাহাজটিতে ওকিনাওয়া ভিত্তিক 31তম মেরিন অভিযান ইউনিটের প্রায় 2200 সদস্য রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নির্দেশে এই ইউনিটকে মোতায়েন করা হয়েছে বলে সংশ্লিষ্ট 3 জন কর্মকর্তা জানিয়েছেন। তবে তাদের ঠিক কোথায় মোতায়েন করা হবে বা কি কাজে ব্যবহার করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য মার্কিন নৌবাহিনীর সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একটি মেরিন অভিযান ইউনিট সাধারণত 4টি অংশ নিয়ে গঠিত হয়, যার মধ্যে থাকে কমান্ড, স্থলযুদ্ধ, আকাশ যুদ্ধ এবং রসদ সহায়তা। এ ধরনের ইউনিট উদ্ধার অভিযান, উভয়চর হামলা, স্থলভাগে অভিযান এবং বিশেষ সামরিক কার্যক্রমে ব্যবহৃত হয়ে থাকে। মেরিটাইম ট্র্যাকিং এর তথ্য বলছে, একটি অজ্ঞাত মার্কিন যুদ্ধ জাহাজ 11 মার্চ ওকিনাওয়া থেকে রওনা হয়ে দক্ষিণ চীন সাগর অতিক্রম করে মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের দিকে অগ্রসর হচ্ছিল, যার গতি ছিল প্রায় ঘন্টায় 22 মাইল। প্রায় 850 ফুট দীর্ঘ এবং 45,000 টন ওজনের USS ট্রিপলি কার্যত একটি ছোট বিমানবাহী জাহাজের মতো। এতে F-35 স্টেলথ যুদ্ধ বিমান, MV-22 বিমান এবং স্থলভাগে সেনা নামানোর জন্য বিভিন্ন নৌযান রয়েছে। তবে এগুলো করে কোনো লাভ হবে না বলে মনে করছে বিশ্লেষকরা। এতটা সহজ হলে ট্রাম্পের আগের শাসকরা ইরানের ওপর বহু আগেই অমন করে হামলা চালিয়ে ইরানের ভূখণ্ড নিজেদের করায়ত্তে নিয়ে নিত। ফলে এক অস্ত্রশূন্য ও বিপর্যয়কর অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের পথেই হাঁটছে আমেরিকা, ইসরায়েল। এটা অবশ্য মধ্যপ্রাচ্য শুধু নয়, পুরো বিশ্বের জন্যই এক সুখের বার্তা বয়ে আনবে। ইরান যুদ্ধে ট্রাম্প হয়ে পড়েছে বন্ধুহীন। হরমুজকে মুক্ত করতে ট্রাম্পের পাশে তেমন কেউ নেই বললেই চলে। আবার ইরানের নিরীহ মানুষ হত্যাকে কেন্দ্র করে ঘরের মধ্যেই লেগে গেছে বিবাদ। তবে আয়াতুল্লাহ খামেনির পর সবচেয়ে বড় নেতা হিসেবে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার পর ট্রাম্প নেতানিয়াহু যেন হালে কিছুটা পানি খুঁজে পেয়েছেন। কিন্তু ইরান যে এত সহজে দমার পাত্র নয়, সেটি যুদ্ধের 19 দিনে এসেও হাড়ে হাড়ে টের পাচ্ছেন ট্রাম্প। লারিজানির মৃত্যুর কঠিন প্রতিশোধ নিতে ইরান ছোড়া শুরু করেছে ড্যান্সিং মিসাইল বা নাচুনে ক্ষেপণাস্ত্র, সাথে ছুটছে ক্লাস্টার ওভারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র, যেটি ঠেকানো এক প্রকার অসম্ভব। মধ্যপ্রাচ্য থেকে 4000 কিলোমিটার দূরে আছে বাংলাদেশ, কিন্তু এত দূরে থেকেও এ যুদ্ধে আঁচ লাগছে বাংলাদেশের বহু গ্রামে। কারণ এই মিসাইলগুলোর সবচেয়ে করুণ শিকার হচ্ছেন দক্ষিণ এশীয় প্রবাসী শ্রমিকরা, বিশেষ করে বাংলাদেশিরা।
দুবাই, আবুধাবিতে বাংলাদেশিরা এক প্রকার অদৃশ্য যুদ্ধের ঢাল হিসেবে ব্যবহৃত হচ্ছেন। তাদের মেনে নিতে হচ্ছে কোলাটারাল ড্যামেজ। ঈদের সময় যেখানে প্রবাসীদের ঘরে ঘরে নতুন কাপড় আর সেমাই কেনার আনন্দ থাকার কথা, সেখানে 50 লাখ মধ্যপ্রাচ্য প্রবাসী আর তাদের 2 কোটি পরিবারের সদস্যদের ভাগ্য হয়ে পড়ছে ধীরে ধীরে অনিশ্চিত। ঈদে যেখানে প্রতি বছর প্রবাসীদের দেশে আসার ধুম পড়ে, সেখানে এবার মধ্যপ্রাচ্য প্রবাসীদের প্রতিটা ক্ষণ কাটছে মিসাইলের ভয়ে। সবচেয়ে বড় কথা, বড় রকমের ঝুঁকিতে পড়ে গেছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্ত প্রাণ মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ইরানের উপর দেশটির নিরীহ মানুষদের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আক্রমণ শুরু হয়েছে 19 দিন হলো। আয়াতুল্লাহ খামেনির পর সবচেয়ে শীর্ষ নেতা হিসেবে ইসরায়েলি বিমান হামলায় ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং বাসিস মিলিশিয়ার প্রধান জেনারেল গোলাম রেজা সোলাইমানি নিহত হয়েছেন। লারিজানি ছিলেন ইরানের পর্দার আড়ালের অন্যতম ক্ষমতাধর ব্যক্তি, যিনি দীর্ঘকাল ধরে দেশটির নিরাপত্তা কৌশল ঠিক করতেন। কিন্তু ট্রাম্পের জন্য যদি লারিজানির মৃত্যুর খবর ভালো সংবাদ হয়ে থাকে, তার চেয়ে বেশি খারাপ খবর হলো যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেরোরিজম সেন্টারের পরিচালক জো কেন্টের পদত্যাগের খবর। নিজের পদত্যাগপত্র জমা দেওয়ার সময় বেন জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধকে তিনি বিবেক বর্জিত বলে মনে করেন এবং এর সমর্থনে কাজ চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। ট্রাম্প নেতানিয়াহুর জন্য আরও দুঃসংবাদ আছে। লারিজানির মৃত্যুর প্রতিশোধ নিতে ইরানিরা এবার নতুন নতুন ক্ষেপণাস্ত্র বের করছে আর ছুটছে। এর একটি হলো ড্যান্সিং মিসাইল, যাকে বাংলায় বলা যেতে পারে নাচুনে ক্ষেপণাস্ত্র। ইরান সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে এই সাজেল ক্ষেপণাস্ত্র বানিয়েছে। অনেকটা নাচের মতো ভঙ্গিতে এই ক্ষেপণাস্ত্র দিক পরিবর্তন করে বলে একে ড্যান্সিং মিসাইল নামে ডাকে ইরানিরা। লারিজানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওভারহেড যুক্ত ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে তেহরান। এই ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে ভাগ হয়ে যায় এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন। গত 18 দিনে ইরান সস্তা দামি ড্রোন হামলা থেকে এমন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও চালিয়ে আসছে। আর তাতে এই যুদ্ধের কঠিন একটি সত্য হলো বাংলাদেশি শ্রমিকদের রক্ত। যুদ্ধের কোনো পক্ষ না হয়েও আজ বাংলাদেশি প্রবাসীদের প্রাণ ছড়ছে মরুভূমির তপ্তবালিতে। গত কয়েকদিনের হামলায় কয়েকটি হৃদয় বিদারক মৃত্যুর খবর পাওয়া গেছে। 55 বছর বয়সী আহমেদ আলী দীর্ঘ 30 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। তার আদি নিবাস সিলেটের বড়লেখা উপজেলায়। 28 ফেব্রুয়ারি যখন ইরান প্রথম পাল্টা হামলা চালায়, তখন আহমেদ আলী তার নিয়মিত কাজ ভ্যানে করে খাবার পানি সরবরাহ করেছিলেন। আজমানে একটি ইরানি মিসাইলের ধ্বংসাবশেষ সরাসরি তার ভ্যানের উপর পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। আহমেদ আলীর স্বপ্ন ছিল দেশে ফিরে একটি সুন্দর বাড়ি করবেন। মারা যাওয়ার কিছুক্ষণ আগে টেলিফোনে পরিবারের সদস্যদের বলেছিলেন দ্রুত কাজ শেষ করে ফিরে আসবেন দেশে। সেই স্বপ্ন এখন কফিনে বন্দী। তার আর ফিরে আসা হয়নি, যেমন আর ফেরা হবে না চট্টগ্রামের সন্দ্বীপের সন্তান এস.এম. তারেকের। তারেক বাহরাইনের একটি জাহাজ মেরামতের কারখানায় সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ 27 বছর তিনি বাহরাইনে কাটিয়েছেন পরিবারের মুখে হাসি ফোটাতে। 1 মার্চ ভোরে বাহরাইনের সালমান ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় একটি ইন্টারসেপ্টেড ড্রোনের আঘাত সরাসরি তার কর্মস্থলে পড়ে। ঘটনাস্থলে তিনি মারা যান। সৌদি আরবের আল খার্জ শহরে 8 মার্চ এক ভয়াবহ মিসাইল হামলা হয়। এই হামলায় ময়মনসিংহের গফরগার আব্দুল্লাহ আল মামুনের শরীরের 72% পুড়ে যায়। 10 দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থেকে অবশেষে 17 মার্চ তিনি মারা যান। একই হামলায় কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেনও নিহত হন। মোশাররফ হোসেনের মৃত্যুর গল্পটি আরো বেশি বেদনার। মারা যাওয়ার মাত্র 1 ঘন্টা আগে মোশাররফ তার পরিবারকে ফোন করে বলেছিলেন সবার জন্য ঈদে নতুন পোশাক কিনতে টাকা পাঠাবেন। সেই ফোন কলটি ছিল তার জীবনের শেষ কল। এখন সেই উপহারের বদলে তার কফিনটি গ্রহণ করার জন্য পরিবারটি প্রস্তুত হচ্ছে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং ইউকেডেমের তথ্য মতে মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধে বেসামরিক নিহতের তালিকায় সিংহভাগই হচ্ছেন প্রবাসী শ্রমিক। বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, প্রবাসীরা কি তবে এই যুদ্ধের অনিচ্ছাকৃত ঢাল? এর পিছনে কয়েকটি গুরুতর কারণ আছে। প্রথমত, দুবাই বা আবুধাবির আকাশচুম্বী ভবন এবং আধুনিক ভিলাগুলোতে সুরক্ষার ব্যবস্থা থাকলেও প্রবাসীদের ঘন বসতিপূর্ণ লেবার ক্যাম্পগুলোতে পর্যাপ্ত বাংকার বা সুরক্ষা কাঠামো নেই।
অনেক ক্ষেত্রে ভাষার সীমাবদ্ধতার কারণে জরুরি সাইরেন বা সতর্কবার্তার অর্থ তারা বুঝতে পারছেন না। যুদ্ধে যখন আরবের ধনী মুসলমানরা ক্ষেপণাস্ত্রের ভয়ে বাংকারে বা নিরাপদ ঘরে আশ্রয় নিচ্ছেন, তখন বাংলাদেশের ডেলিভারি রাইডার, পরিচ্ছন্নতা কর্মী কিংবা নির্মাণ শ্রমিকদের বাধ্য করা হচ্ছে বিপদের মুখে কাজ চালিয়ে যেতে। দুবাইয়ের একজন বাংলাদেশি রাইটার বলেছেন, চারপাশে বোমা পড়লেও তাদের বাইক চালাতে হয়। কোম্পানি কেবল প্রতি ডেলিভারিতে টাকা দেয়, কাজ না করলে তাদের চুলা জ্বলে না। তাদের অনাহারে থাকতে হয়। যেমন যুদ্ধের প্রথম দিনে সংযুক্ত আরব আমিরাতে পানি সরবরাহ করার সময় ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান 55 বছর বয়সী বাংলাদেশি শ্রমিক সালেহ আহমেদ। চারপাশে যখন যুদ্ধের সাইরেন বাজছিল আর মানুষজন ছোটাছুটি করছিল, তখন সালেহ আহমেদের থামার কোনো উপায় ছিল না, কারণ একদিন কাজ না করলে তার চুলও জ্বলতো না। আর প্রবাসে অনাহারে থাকা মানি তিলে তিলে মৃত্যু। প্রবাসীরা চাইলেই এই মরণকূপ থেকে পালিয়ে আসতে পারছেন না। কাফালা বা স্পন্সরশিপ পদ্ধতির কারণে অনেক শ্রমিকের পাসপোর্ট নিয়োগকর্তার কাছে জমা থাকে, যা তাদের দ্রুত প্রস্থানের পথ বন্ধ করে দিয়েছে। তার উপর আবার যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে বেড়েছে জিনিসপত্রের দাম। অনেক পণ্যের দাম 3-4 গুণ পর্যন্ত বেড়েছে। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, আগে প্রতি কেজি আলুর মূল্য যেখানে ছিল 1.5 দিরহাম, এখন সেখানে প্রতি কেজির মূল্য দাঁড়িয়েছে 8 দিরহামে। 8 দিরহামের কাঁচামরিচের দাম ঠেকেছে 20 দিরহামে। সৌদি আরবেও একই অবস্থা। ফলে শুধু নিহত প্রবাসীরাই নন, মধ্যপ্রাচ্যের প্রায় সব প্রবাসীর পরিবারে এবার ঈদটি চরম উৎকণ্ঠার। ঈদের আগে 50 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর জীবনে নেমে এসেছে দুর্ভাবনা আর দুশ্চিন্তার মেঘ। বাংলাদেশের সংস্কৃতিতে ঈদ মানে প্রবাসীদের পাঠানো বাড়তি টাকা, নতুন জামা আর পরিবারের পুনর্মিলন। কিন্তু এবারের ঈদ বাংলাদেশি প্রবাসী পরিবারগুলোর জন্য নিরানন্দের এক বার্তা নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের লেবার ক্যাম্পগুলোতে এখন কোনো উৎসবের আমেজ নেই। সেখানে এখন কেবল যুদ্ধের খবর শোনা আর পরিবারের নিরাপত্তার জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই। অনেক প্রবাসী যারা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন, তারা এখন বিমানবন্দরের ফ্লোরে বসে দিন গুনছেন। তাদের হাতে টাকা নেই, কারণ কোম্পানি বেতন দিচ্ছে না। যারা যুদ্ধে প্রিয়জনকে হারিয়েছেন, তাদের বাড়িতে এবার ঈদের চাঁদ উঠবে না, উঠবে কেবল কান্নার রোল। ইসলামিক রিলিফের প্রধান নির্বাহী ইফতেখার শাহিন বলেছেন, এই যুদ্ধের ফলে বিশ্বের কোটি কোটি মুসলিম পরিবার এক ভয়াবহ ঈদ পালন করতে যাচ্ছে। যেখানে আনন্দ থাকার কথা, সেখানে এখন কেবল শোক আর অনিশ্চয়তা। বাংলাদেশের শ্রমবাজার অনেকটাই মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। দেশের মোট অভিবাসীর 67% যায় সৌদি আরবে। শ্রমবাজারের দ্বিতীয় স্থানে কাতার, চতুর্থে কুয়েত, ষষ্ঠে আরব আমিরাত এবং সপ্তম স্থানে রয়েছে জর্দান। কিন্তু মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশই যুদ্ধ পরিস্থিতির কারণে বড় ঝুঁকিতে পড়েছে বাংলাদেশের শ্রমবাজার। আতঙ্কে আছেন প্রবাসীরা। অনেকে ছুটি শেষে কর্মস্থলে ফিরতে পারছেন না। আর এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে এর বিরূপ প্রভাব পড়বে রেমিটেন্সে। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়ে বলেছেন, যদি এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে বাংলাদেশকে দ্বিমুখী ধাক্কার মুখোমুখি হতে হবে। একদিকে জ্বালানি আমদানিতে বাড়তি খরচ এবং অন্যদিকে রেমিটেন্স প্রবাহে বড় ধরনের ধস নামার আশঙ্কা রয়েছে। বর্তমানে পারস্য উপসাগরীয় অঞ্চল অর্থাৎ বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় 3,50,00,000 বিদেশি শ্রমিক কর্মরত আছেন, যাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার নাগরিক। এই বিশাল শ্রমবাজারের মধ্যে বাংলাদেশি নাগরিকদের সংখ্যা 50 লাখেরও বেশি। পরিসংখ্যানে দেখা যায়, একজন প্রবাসী শ্রমিক গড়ে দেশে থাকা 4 থেকে 5 জন সদস্যের ভরণ পোষণ করেন। এর অর্থ হলো বাংলাদেশের প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষভাবে মধ্যপ্রাচ্যের আয়ের উপর নির্ভরশীল। সংঘাতের তীব্রতা বাড়ার সাথে সাথে এসব শ্রমিক ও দেশে থাকা তাদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ তেল, গ্যাস, নির্মাণ ও সেবা খাতে নিয়োজিত। কিন্তু যুদ্ধের মাঝে নিরাপত্তার খাতিরে ইতিমধ্যে অনেক জ্বালানি স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম ধীর হয়ে গেছে বা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। শ্রমিকদের ভয়, যুদ্ধ ছড়িয়ে পড়লে কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করতে পারে বা কার্যক্রম একেবারে গুটিয়ে নিতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলোতে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকরা এখন এক ঐতিহাসিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এটি একটি চতুর্মুখী সংকট। প্রথমত, যুদ্ধের ফলে উপসাগরীয় দেশগুলোর নির্মাণ প্রকল্প এবং পর্যটন শিল্প একেবারেই থমকে গেছে। তার উপর হরমুজ প্রণালী বন্ধ থাকায় কাঁচামালের সরবরাহ বিঘ্নিত হচ্ছে, যার ফলে অনেক কোম্পানি তাদের কাজ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। আর বাংলাদেশি শ্রমিকদের একটি বড় অংশ নির্মাণ খাতে কাজ করেন।
কুয়েতের কয়েকজন প্রবাসী জানিয়েছেন, অনেক শ্রমিক গত 1 মাস ধরে কোনো বেতন পাননি। জালালউদ্দিন নামের এক নির্মাণ শ্রমিক জানিয়েছেন, তিনি প্রতিদিন কাজ করলেও কোম্পানি বেতন দিতে পারছে না এবং তাদের বলা হয়েছে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কোনো পেমেন্ট দেওয়া সম্ভব নয়। বেতনের সমস্যার সাথে প্রতিনিয়ত আছে মৃত্যুর ঝুঁকি। যে কোনো সময় আকাশ থেকে মিসাইল ঝরে পড়তে পারে, এমন আশঙ্কার মধ্যেই বাংলাদেশি প্রবাসীদের কাটাতে হচ্ছে। ড্রোনের বিকট শব্দ এবং মিসাইল ধ্বংসের আলো প্রবাসীদের আবাসনগুলোতে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করেছে। দর্শক, প্রবাসী বাংলাদেশিরা কেবল আকাশ থেকে পড়া মিসাইলের ধ্বংসাবশেষেরই শিকার হচ্ছেন না, তারা স্থানীয় প্রশাসনের কঠোর নজরদারিতেও আছেন। সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের বাংলাদেশি দূতাবাসগুলো প্রবাসীদের সতর্ক করে দিয়েছে যেন তারা যুদ্ধ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড না করেন। ইতিমধ্যে বেশ কিছু বাংলাদেশি শ্রমিককে এই অপরাধে আটক করা হয়েছে। আবার যারা যুদ্ধ শুরুর আগে দেশে এসেছিলেন তারা পড়েছেন মহাসংকটে। গত 2 সপ্তাহে ঢাকা এবং চট্টগ্রাম বিমানবন্দর থেকে প্রায় 600টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এর ফলে হাজার হাজার বাংলাদেশি শ্রমিক যারা ছুটিতে দেশে এসেছিলেন তারা আর কাজে যোগ দিতে পারছেন না। তাদের অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ার পথে। বিষয়টি তাদের সারা জীবনের উপার্জনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। অন্যদিকে যারা বিদেশে যুদ্ধের মধ্যে আটকা পড়েছেন তারা বাড়ি ফিরতে পারছেন না। পরিবার পরিজনের সঙ্গে ঈদ করতে প্রতি বছর এই সময় প্রবাসীদের দেশে আসার ধুম পড়ে। বিশেষ করে মধ্যপ্রাচ্য ভিত্তিক দেশগুলোতে থাকা প্রবাসীরা দেশে আসেন বেশি। তবে ইরান ইসরায়েল সংঘাত পরিস্থিতি পাল্টে দিয়েছে। আকাশপথ বন্ধ থাকায় এবার ঈদে প্রবাসীদের দেশে আসা অনিশ্চিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালগুলো অনেকটাই ফাঁকা। মালয়েশিয়া, সিঙ্গাপুর ও সৌদি আরবের কয়েকটি শহর থেকে অল্প সংখ্যক প্রবাসী এলেও সেই পরিচিত ভিড় নেই কোথাও। ঈদের 1 সপ্তাহ আগে যেখানে আগমনী টার্মিনালে মানুষের ভিড়ে চলাচলি কঠিন হয়ে পড়তো, সেখানে এখন যেন নীরবতা। নেই ট্রলি নিয়ে দৌড়ঝাঁপ, নেই প্রিয়জনকে বরণ করে নেয়ার উচ্ছ্বাস। ইরান ইসরায়েল যুদ্ধ যেন সবকিছুই বদলে দিয়েছে। দর্শক, 2026 সালের ইরান যুদ্ধ